আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের অপবর্তন বিষয়ে আলোচনা করব। আমরা গত দিন পর্যন্ত ব্যতিচার পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ডিফ্রাকশন অফ লাইট অর্থাৎ আলোর অপবর্তন বা ব্যবর্তন। তো প্রথমে আসা যায় আলোর অপবর্তন বা ব্যবর্তন কাকে বলে। আলোর অপবর্তনের সংজ্ঞা হলো প্রতিবন্ধকের ধার ঘেঁষে আলোর বেগে চলাকে অপবর্তন বলে। অর্থাৎ আলো চলার পথে যদি কোনো প্রতিবন্ধক পায়, সেই প্রতিবন্ধকের কারণে যদি তার ধার ঘেঁষে আলো বেঁকে চলে, আলো আমরা জানি সবসময় আলো সরল পথে চলে, কিন্তু আলো যদি প্রতিবন্ধকের ধার ঘেঁষে বেঁকে চলে তাহলে সেই ঘটনাটাকে বলা হয় অপবর্তন। তো আমরা এতদিন জানতাম আলো সরল পথে চলে, আজকে আমরা দেখতেছি আলো বেঁকে চলতেছে। তো আলো কি কারণে আলো অপবর্তন হয় সেই জিনিসটা আমরা এখন দেখব। তো অপবর্তনের একটা বাস্তব উদাহরণ হিসেবে তোমাদেরকে বলি যে আমরা সাধারণত অন্ধকার ঘরের মধ্যে যদি ছোট্ট একটা ছিদ্র দেখি, আর সেই ছিদ্র মধ্যে যদি আলো এসে ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে ওই ছিদ্র দিয়ে যতটুকু আলো আসলো ওইটুকুই আলো থাকে না। দেখা যায় যে সম্পূর্ণ ঘর আলোকিত না হলেও আবছা অন্ধকার থেকে অর্থাৎ কিছুটা আলোকিত হয়। এটাও একটা অপবর্তনের ঘটনা। বিশেষ করে তোমরা যারা টিনের চালা ঘর দেখছো, সেই অন্ধকার টিনের চালা ঘরে যদি কোথাও টিনের ছোট ছিদ্র থাকে, আর সেই ছিদ্রটা এত ছোট থাকে যে বৃষ্টির পানিও সেই ছিদ্র দিয়ে পড়ে না, তারপরেও সেই ছিদ্র দিয়ে যখন আলো এসে পড়ে, তো ওই ছোট আলো এসে পড়ে না, দেখা যায় যে আলোটা কি হয়, আলোটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, অর্থাৎ একটা বড় ডিমের মতো মনে হয় যে আলো এসে পড়তেছে। অথচ ছিদ্রটা অত বড় ডিমের মতো না, আরো অনেক সূক্ষ্ম, এখানে আলো বেঁকে চলো। তো আমরা আরেকটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি, যেমন তোমরা দেখো অপবর্তনের আরেকটা জিনিস আমরা দেখবো এখন একটা ছবি থেকে আমরা বুঝি। দেখো যে এটা একটা সোর্স, এই সোর্স থেকে আলো ছড়িয়ে পড়ছে, আর সামনে এটা একটা প্রতিবন্ধক, এবি একটা প্রতিবন্ধক আমরা দিলাম। তাহলে এই প্রতিবন্ধকের কারণে আলো এই প্রতিবন্ধকে এসে পড়তে পারবে না। ধরে নিলাম এটা একটা পর্দা, এই পর্দা হলো পিকিউ পর্দা। এই পিকিউ পর্দার সোর্স এস থেকে আলো এসে পিকিউ পর্দার উপরে এই এবি এর সমান্তরালে এই এম এর অংশ আলোকিত হবে না, যেহেতু পিকিউ বাধা, আর এম এর নিচে এম এর উপরে অংশ সমানভাবে আলোকিত হবে। কিন্তু বাস্তবে দেখা যায় যে এম এর নিচে কিছু অংশ, এন এর উপরে কিছু অংশ, অর্থাৎ এম প্রাইম এন প্রাইম, এই অংশ কিছু এইটুকু শুধুমাত্র গাঢ় অন্ধকার থাকে, বাকি অংশ আলোকিত হয়ে যায়। এখন এটা কিভাবে আলোকিত হয়, অপবর্তনের ঘটনাটা আমরা এখন ব্যাখ্যা করব যে অপবর্তন কেন হচ্ছে। আমরা হাইগেন্সের নীতির আলোকে আলোর অপবর্তনটা ব্যাখ্যা করব। হাইগেন্স কি বলছে? হাইগেন্স বলছে যে তরঙ্গমুখের উপরে প্রত্যেকটা বিন্দুই এক একটা গৌণ উৎস। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এটি আমরা ধরে নিই একটা সমতল তরঙ্গমুখ। এই তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু একটা গৌণ উৎস। এই প্রতিবন্ধকটা অনেক সূক্ষ্ম। তাহলে এখানে একটা দুইটা বিন্দু আমরা ধরে নিলাম গৌণ উৎস। তাহলে এখান থেকে আলো ছড়িয়ে পড়তেছিল, তাহলে এ এবং বি এই দুটো গৌণ উৎস, এখান থেকেও আলো এখন ছড়িয়ে পড়বে সব দিকে। ছড়িয়ে পড়ার কারণে এই এম এর অংশ কি হবে, আলোকিত হবে কিছুটা। অর্থাৎ আলো, এটা একটা গৌণ উৎস, এটা একটা গৌণ উৎস, গৌণ উৎস থেকে আলো আবার ছড়িয়ে পড়তেছে, যার কারণে সে বাহিরের দিকেও এবং ভিতরের দিকেও ছড়িয়ে পড়বে, যার ফলে আলো সোজা এই পথে যাওয়ার কথা, এদিকে যাওয়ার কথা না, কিন্তু তারপরে এটা উৎস হওয়ার কারণে এখান থেকে সব দিকে আলো ছড়িয়ে পড়বে। এটা হলো অপবর্তনের মেইন কারণ। আশা করি তোমরা অপবর্তনের কারণটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা দেখব অপবর্তনের প্রকারভেদ। অপবর্তন দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আর একটা হলো ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন। ফ্রেনেল শ্রেণীর অপবর্তন কাকে বলে? ফ্রেনেল শ্রেণীর অপবর্তন হলো যে যদি প্রতিবন্ধক এবং উৎস, আমরা যখন এখানে প্রতিবন্ধক আঁকলাম, এই প্রতিবন্ধক এবং উৎস ফ্রেনেল
শ্রেণীর অপবর্তন যখন প্রতিবন্ধক এবং উৎস এর মধ্যে দূরত্বটা সসীম হয়, প্রতিবন্ধক উৎস এবং প্রতিবন্ধক পর্দার মধ্যে দূরত্ব সসীম হয়, তখন সেই শ্রেণীর অপবর্তনকে বলা হয় ফ্রেডেল শ্রেণীর অপবর্তন। এই ধরনের অপবর্তনের ক্ষেত্রে গাণিতিক ব্যাখ্যা এবং তাত্ত্বিক ব্যাখ্যাটা একটু জটিল হলেও এই ধরনের অপবর্তন সাধারণত সূক্ষ্ম আলবিন অথবা সূক্ষ্ম প্রতিবন্ধক এই ধরনের বস্তুর জন্য ঘটে থাকে। আরেক ধরনের অপবর্তন আছে, সেটার নাম হলো ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন। ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন। এই ধরনের অপবর্তনে কি হয়? এই ধরনের অপবর্তনে সাধারণত উৎস প্রতিবন্ধক এবং পর্দা এই তিনটার দূরত্বটা কার্যকরভাবে অসীম হয়, অর্থাৎ কার্যগত অসীম হয়, যতটুকু অসীম দরকার। এক্ষেত্রে এই অপবর্তনকে বলা হয় ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন। সাধারণত একক চির, দ্বিচির বা অপবর্তন গ্রেটিং এর মধ্যে, অর্থাৎ এগুলোর মধ্যে ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন ঘটে। আর আমরা এই একক চির এবং অপবর্তন গ্রেটিং সম্পর্কে আলোচনা করব। অপবর্তনের আমরা তাহলে জানলাম অপবর্তন কি, অপবর্তনের প্রকারভেদ এবং অপবর্তন কি কারণে ঘটে। আমরা অপবর্তন হাইগেন্সের নীতির আলোকে অপবর্তন কি কারণে ঘটে এটা ব্যাখ্যা করলাম। এখন আমরা জানবো অপবর্তনের শর্ত কি। অপবর্তন যদি হতেই হয় তাহলে অপবর্তন তো আমরা অনেক আলো দেখি, আমরা কি বাস্তবে যে সমস্ত সরু ছিদ্র দেখি অথবা যে সমস্ত আমাদের প্রতিবন্ধক আছে এগুলোর মধ্যে কি আমরা অপবর্তন ঘটাতে পারবো কিনা? এটার মেইন শর্ত হলো অপবর্তন ঘটানোর জন্য আমরা যদি কোনো সরু চিরের মধ্যে বা ছিদ্রের মধ্যে অপবর্তন ঘটাই, তাহলে এই চিরের ব্যাসটা এমন হতে হবে, এই চিরের ব্যাস যদি আমরা এ ধরি, এই এটা হবে যে আলো ব্যবহার করি সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ল্যাম্বডা। অর্থাৎ চিরের ব্যাস আর এই ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং চিরের ব্যাস তুলনীয় হতে হবে, অর্থাৎ এটা প্রায় সমান হতে হবে। অথবা যদি সূক্ষ্ম আমরা প্রতিবন্ধক ব্যবহার করি, ধারালো প্রতিবন্ধকের এই ধারালো অংশের প্রস্থ এমন হতে হবে, এই তরঙ্গ দৈর্ঘ্যের এটা প্রস্থ এমন হতে হবে, এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনীয় হতে হবে, তাহলে আমরা অপবর্তন ঘটাতে পারবো। এই দুটো হলো অপবর্তনের শর্ত। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা অপবর্তন আমরা করব ডিফ্রাকশন অফ লাইট ডিউ টু এ সিঙ্গেল স্লিট। আমরা একটা একক চিরের দরুন অপবর্তন ঘটাবো। ডিফ্রাকশন আমরা করব এখন ডিফ্রাকশন ডিউ টু এ সিঙ্গেল স্লিট, অর্থাৎ একক চির অপবর্তন। এই সংখ্যা আমরা করবো পরীক্ষায়, এই জিনিসটা খুব আসে, গুরুত্বপূর্ণ। তো আমরা এই সূত্রগুলো দেখবো আর একক চির অপবর্তনটা কিভাবে ঘটতেছে তো আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই পিকচারটা দেখো। আমরা ডিফ্রাকশন ডিউ টু এ সিঙ্গেল স্লিট অর্থাৎ একক চির অপবর্তনের জন্য একটা ছবি এঁকেছি। এখানে এস হলো সোর্স অফ লাইট, আর এবি হলো প্রতিবন্ধক একটা চির আমরা ব্যবহার করেছি। এবি চিরের প্রস্থ হলো এ আমরা ধরে নিয়েছি, আর সামনে দুটা লেন্স রেখেছি, একটা হলো L1 লেন্স, একটা হলো L2 লেন্স। আমরা এই সোর্সটাকে L1 লেন্সের ফোকাসে রেখেছি, যার কারণে আলোকরশ্মি এমনভাবে এরপরে প্রতিফলিত হবে যেন এবি চিরকে উদ্ভাসিত করবে, পুরো এবি চিরটা আলোকিত হবে। এবি চিরটা একটা আমরা সমতল তরঙ্গমুখ হিসেবে বিবেচনা করতে পারি, অর্থাৎ এবি চিরের প্রত্যেকটা বিন্দু একটা গৌণ উৎস, এ বিন্দু একটা গৌণ উৎস, বি বিন্দু গৌণ উৎস, সি বিন্দু একটা গৌণ উৎস, তিনটা গৌণ উৎস করে নিলাম। আলোগুলো প্রত্যেকটাই গৌণ উৎস। এই গৌণ উৎস থেকে আলো এসে আপতিত হচ্ছে, তারপরে L2 লেন্সে এসে আলো প্রতিফলিত হচ্ছে। L2 লেন্সে কেমন ভাবে রাখা হয়েছে যে L2 লেন্সের ফোকাস বিন্দু যেটা, এই ফোকাস বিন্দু হলো O।
আর এটা একটা পর্দা, এম এর পর্দা, এম এর পর্দার মধ্যে ও বিন্দুটা কি হবে, সম্পূর্ণভাবে আলোকিত হবে। কি কারণে আলোকিত হবে, যে এ থেকে যে আলো আসতেছে, বি থেকে যে আলো আসতেছে, এদের মধ্যে পথ পার্থক্য হবে কি সমান। আমরা যদি আমরা ব্যতিচারে সেই সত্যটা মনে রাখি যে পর্দার উপরে দুটি আলোচ্যের কারণে কখন উজ্জ্বল বিন্দু পাই বা চরম বিন্দু পাই, যখন কোনো পথ পার্থক্য থাকে না, অথবা পথ পার্থক্যের মানটা ল্যামডা বাই 2 এর জোর গুণিত হয়। তাহলে ও বিন্দুতে দেখা যাবে যে কোনো পথ পার্থক্য থাকবে না। আমরা যে কোনো দুটো বিন্দু হিসাব করব, সি বিন্দু থেকে আলো সোজাসুজি এখানে চলে আসবে, আর এই বিন্দু আর এই বিন্দু যদি হিসাব করি তাহলে এই দুটোর মধ্যেও কোনো পথ পার্থক্য থাকবে না। এই জন্য ও বিন্দুটার নাম হলো প্রিন্সিপাল অফ ম্যাক্সিমাম, অর্থাৎ এটা কেন্দ্রীয় চরম বা মুখ্য চরম বলা হয়। এটা চিত্র যদি আমরা আঁকি, মুখ্য চরমটা হবে কেন্দ্রের মধ্যে, এটা একটা উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে। আচ্ছা, ও বিন্দু না হয় উজ্জ্বল পেলাম। এখন আমরা এই একক চির অপগতের ক্ষেত্রে ধরে নিলাম পি আর একটা বিন্দু। এই পি বিন্দুটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে, এটা আমরা কিভাবে বুঝবো? পি বিন্দুটা উজ্জ্বল হতে পারে, অন্ধকার হতে পারে। পি বিন্দুটা যদি উজ্জ্বল হয় তাহলে এখান থেকে যে কোন অংশগুলো থেকে আলো এসে পড়তেছে, সেই আলোগুলো পথ পার্থক্যের মান, যেভাবে আলো আসতেছে পথ পার্থক্যের মান যদি ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিত হয় তাহলে সেটা হবে অন্ধকার, আর যদি জোর গুণিত হয় তাহলে সেটা হবে উজ্জ্বল। তো আমরা দেখি যে এই পি বিন্দুটাতে আলো যখন যাচ্ছে, এই বিন্দু থেকে আলো ধরলাম আমরা থিটা কোণে বেঁকে যাচ্ছে, অর্থাৎ এই থিটা কোণটা হলো অপবর্তন কোণ, এই থিটা কোণটা, হ্যাঁ এই থিটা কোণ। তাহলে এই বি বিন্দু থেকেও আমরা এখানে এই থিটা কোণে অপবর্তিত হয়ে পি বিন্দুতে পড়তেছে আলো রশ্মিটা, আলো রশ্মি পরে এখানে এসে আপাতিত হলো, আলো রশ্মি এখানে এসে আপাতিত হলো। সি বিন্দু থেকেও আলো যদি যায় এখানে আলো রশ্মি থিটা কোণে অপবর্তিত হলো। তাহলে এই কোণটা থিটা, থিটা কোণে পি বিন্দুটাতে অপবর্তিত হলে পি বিন্দুটা উজ্জ্বল হতে পারে, অন্ধকার হতে পারে। পি বিন্দুটা যদি অন্ধকার হয়, অন্ধকারের শর্ত আমরা লিখি বা অবম এর শর্ত, এর শর্ত। অন্ধকার বা অবমের শর্ত কি লিখবো আমরা? এই বিন্দুটা অন্ধকার বা অবমের শর্ত হলো যদি এখানে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিত হয়। তাহলে আমরা দেখি এখান থেকে এটার পথ পার্থক্য হচ্ছে, এখান থেকে এটা হলো এ, আর এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এটুকু অংশ এ বাই 2, এটুকু অংশ এ বাই 2। এখানে যদি আমরা একটা লম্ব আঁকি, এই কোণটা যদি থিটা হয়, ভালো করে খেয়াল করো, এটা যদি থিটা হয় তাহলে এটা তো এই গোটা কোণটা হচ্ছে 90, তাহলে এই ভিতরের অংশটা হলো 90 মাইনাস থিটা, এটা অংশটা 90 মাইনাস থিটা, আর এটা যদি লম্ব দূরত্ব এটা 90, তাহলে অবশ্যই এই কোণটা হবে কি থিটা। এটা এরকম আমরা দেখেছি এই কোণটা থিটা, কারণ এটা যদি থিটা হয় বেরিয়ে গেছে, এটা হলো 90 মাইনাস থিটা, এটা 90, তাহলে এটা অবশ্যই থিটা। তাহলে থিটা কোণে যদি হয় তাহলে এইটুকু অংশের নাম হচ্ছে এসি অংশের জন্য। যখন আমরা এ এবং সি এই দুটো অংশ বিবেচনা করে এখানে আলাদা উজ্জ্বল এবং অন্ধকার করবো, অন্ধকারের সূত্র দেখতেছি যে এ এবং সি এর মধ্যে যে পথ পার্থক্য সেটা হলো এ বাই 2 সাইন থিটা। আচ্ছা, এ বাই 2 সাইন থিটা। এখন পি বিন্দুটাতে আমরা অন্ধকার এর শর্ত দেখতেছি, তাহলে অন্ধকার হলে এটা হলো ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিত, তাহলে 1। যদি এটা আমরা প্রথম অন্ধকার বিন্দু ধরি তাহলে 1 লিখবো, অর্থাৎ ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিত। বিজোড় সংখ্যা আমরা লিখতেছি, আমরা যদি 1 নম্বর ধরি তাহলে 1। তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, উভয়পক্ষের 2 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে a ইকুয়াল টু a sin থিটা ইকুয়াল টু ল্যামডা বাই 2, সরি a sin থিটা ইকুয়াল টু ল্যামডা। এখন এটা হলো আমাদের অন্ধকারের সূত্র, a sin থিটা ইকুয়াল টু ল্যামডা। এখন যদি আমরা n সংখ্যক, আমরা যদি প্রথম অন্ধকার না ধরে n-তম অন্ধকার যদি নিলাম, তাহলে n-তম অবমের জন্য, তাহলে আমরা n-তম অবমের জন্য কি লিখতাম? a sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। দেখো ব্যতিচারের ক্ষেত্রে আমরা যা করছি তার একটু উল্টা। উল্টা হওয়ার কারণটা এই যে হিসাবটা আমাদের এখানে একটা মাত্র চির ব্যবহার করেছি, আর একটা চির ব্যবহার করার কারণে এই ঘটনাটা ঘটে যাচ্ছে।
তাহলে আমরা ব্যতিচারের ক্ষেত্রে অপবর্তনের ক্ষেত্রে একক চিরে যখন অপবর্তন করবো তখন অন্ধকারের শব্দ হলো এ সাইন থিটা ইকুয়াল টু n ল্যাম্ডা। অর্থাৎ এই বিন্দুটা অবম হবে, অর্থাৎ এটা যদি কেন্দ্রীয় মুখ্য চরম হয়, এটা প্রথম অবম হয়, তাহলে এটা এই বিন্দুটা সেই বিন্দুটা আমরা বের করে নিয়ে আঁকতেছি। তাহলে এটা হলো পরের চরম বিন্দু, এখানে হলো প্রথম অন্ধকার বিন্দুটা পি বিন্দু, এইটাই হলো পি বিন্দু, আর এটা হলো আমাদের ও ম্যাক্সিমাম বিন্দু। এবার আমরা দেখি উজ্জ্বল বিন্দু পাওয়া সত্য, পি বিন্দুটা যদি উজ্জ্বল হতো তাহলে সত্য কি হতো? উজ্জ্বল বিন্দু সত্য বা চরমের সত্য, চরমের সত্যটা কি হবে? আমরা জানি ওটা যদি ল্যামডা বাই 2 জোর ল্যামডা বাই বিজোড় এটা যদি এটা হয় তাহলে এটা হবে, আমরা সাধারণত জানতাম ল্যামডা বাই 2 এর জোর গুলিত কোনো উজ্জ্বল হয়। যেহেতু এখানে একটাই মাত্র চিহ্ন ব্যবহার করেছি তাহলে এখানে হবে এই সত্যে, তাহলে এটা হবে a sin theta equal to 12 plus 1 lambda by 2। এটা হলো আমাদের চরমের সত্য। তাহলে এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করি, একক চিরের অপবর্তনের ক্ষেত্রে এ হলো কি চিরের প্রস্থ, থিটা হলো কি অপবর্তন কোণ, কত কোণে আলো বেঁকে যাচ্ছে, আর n হলো কি কততম উজ্জ্বল বা কততম অন্ধকার। যদি আমরা দশম উজ্জ্বল বা তৃতীয় উজ্জ্বল বা চতুর্থ উজ্জ্বল নিয়ে আসতে চাই তাহলে n এর মান হলো চতুর্থ, তৃতীয়, দশম যেটা লিখবো। ল্যাম্ডা হলো কি ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য। তাহলে আমরা এখানে চরম বা উজ্জ্বল বিন্দু পাওয়ার শর্ত আমরা লিখবো, n-তম অন্ধকার বিন্দু পাওয়ার শর্ত এইভাবে লিখবো। এখন দেখো এই পাশে আমরা প্রথম এটা হলো কেন্দ্রীয় চরম, তারপর প্রথম চরম, তারপর দ্বিতীয় চরম এভাবে পাবো। নিচের দিকেও আমরা প্রথম অবম, প্রথম উপরে প্রথম অবম, এটার নিচের দিকে প্রথম অবম, তারপরে প্রথম চরম, তারপর দ্বিতীয় চরম, এভাবে আমরা পাবো। আর ব্যতিচারের এই বৈশিষ্ট্যগুলো দেখো, আমরা ব্যতিচারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা উজ্জ্বল এবং অন্ধকার দরার মধ্যে প্রস্থগুলো সমান ছিল, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় চরকটা হবে সবচেয়ে বেশি উজ্জ্বল এবং এটার প্রস্থটা সবচেয়ে বেশি হবে, আর ধীরে ধীরে অবমগুলোর মান কমতে থাকবে, ধীরে ধীরে চরমগুলোর অন্ধকারচ্ছন্নটা বেশি বেড়ে যাবে এবং এর প্রস্থটাও ধীরে ধীরে কমে যাবে। আমরা উভয় পাশের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো এইভাবে থিটা যদি বের করা হয়, উভয় পাশের চরমের প্রথম চরমের মধ্যবর্তী কৌণিক দূরত্ব, তাহলে এই চরমের কৌণিক দূরত্ব যদি আমরা যেতে চাই তাহলে এখানে n এর মান 1 বসাবো, আর তখন আমরা এখান থেকে থিটার মানটা বের করে নেব, এর মান দেওয়া থাকবে, ল্যামডার মান দেওয়া থাকবে। আর এই পাশে যেহেতু এখান থেকে এই কোণটা থিটা, তাহলে এই পাশের থিটা, তাহলে 2 থিটা হবে উভয় পাশের কৌণিক চরমের প্রথম চরমের মধ্যবর্তী দূরত্ব। এভাবে দ্বিতীয় তৃতীয় চরমের কৌণিক মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। আশা করি তোমরা এই সূত্র দুটো যদি ভালো করে জেনে থাকো তাহলে সব ধরনের প্রশ্ন তোমরা বুঝতে পারবো। তো ব্যতিচার দরা এবং অপবর্তন দরার পার্থক্য হলো ব্যতিচারের সকল দরার প্রস্থগুলো সমান ছিল, এখানে সকল দরার প্রস্থ সমান হবে না। সেখানে সকল উজ্জ্বল অন্ধকার সমানভাবে উজ্জ্বল অন্ধকার ছিল, এখানে কেন্দ্রীয় চরম সবচেয়ে বেশি উজ্জ্বল, তারপর প্রথম চরম, তারপর দ্বিতীয় চরম, ধীরে ধীরে উজ্জ্বলতা কমবে, আর প্রত্যেকটা প্রস্থ সমান হবে না। তো আমরা এইভাবে আমরা ডিফ্রাকশন ডিউটি সিঙ্গেল স্লিট ব্যাখ্যা করলাম। এরপরে আমরা এখন করব অপবর্তন গ্রেডিং। তোমরা দেখো অপবর্তন গ্রেডিংটাও খুব ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী, ডিফ্রাকশন গ্রেডিং বা অপবর্তন গ্রেডিং বা ঝাঁঝরি জিনিসটা কি আমরা এখন দেখি। অপবর্তন গ্রেডিং হলো যে কোনো স্বচ্ছ আলো, স্বচ্ছ কোনো সমতল তল যেটার যদি আলো বের হয়ে যেতে পারে অর্থাৎ আলো প্রতিসরিত হতে পারে, এই ধরনের কোনো তল বা কাঁচ, মনে করে এটা একটা কাঁচ ছিল, এই তলের মধ্যে বা এই কাঁচটা, এটা একটা কাঁচ আলোক স্বচ্ছ, এটা কিন্তু আলো যেতে পারে। এরকম আলোক স্বচ্ছ প্রতিসরক তলের মধ্যে যদি আমরা এভাবে কতগুলো দাগ রেখা অঙ্কন করি, অর্থাৎ এখানে একটা দাগ দিয়ে দিলাম, অর্থাৎ এই দাগটা দিয়ে দিলাম, দাগ দেওয়ার ফলে কি হলো, এর ভিতর দিয়ে আলোটা অস্বচ্ছ হলো, এর ভিতরে যেতে পারবে না।
এভাবে কোনো স্বচ্ছ তলের মধ্যে যদি অসংখ্য দাগ কেটে দেওয়া হয়, তাহলে এই স্বচ্ছ তলটার গোটার নাম হলো গ্রেটিং, অর্থাৎ এটা একটা গ্রেটিং। এক্ষেত্রে এমন করা হয়, তাহলে গ্রেটিং এর সংজ্ঞা যদি আসে তাহলে এইভাবে আমরা লিখবো: স্বচ্ছ প্রতিসরক তলের উপরে হিরো বা কোনো ধারালো যন্ত্র দিয়ে দাগ সৃষ্টি করে, অসংখ্য দাগ সৃষ্টি করা, সমান্তরালে দাগ সৃষ্টি করা করে সমগ্র বস্তুটাকে গ্রেটিং বলা হয়। অর্থাৎ এখানে এটা একটা গ্রেটিং। এই গ্রেটিং এর ক্ষেত্রে দাগটা এমন ভাবে দেওয়া হয় যেন প্রত্যেকটা দাগ সমান হয়। এখানে আমি আঁকাইছি, একটু কম বেশি হতে পারে। এখানে বি, এটার দৈর্ঘ্য প্রস্থটা বি, এটার প্রত্যেকটা দাগের প্রস্থটা হলো বি। আর এই দাগের মাঝে যেগুলো স্বচ্ছ, এগুলো এখন স্বচ্ছ, এগুলো চির হিসেবে ব্যবহার করা হয়, এগুলোর প্রস্থকে আমরা ধরতেছি এ। তাহলে এখানে আমরা দাগের প্রস্থটাকে বি ধরলাম আর চিরের প্রস্থটাকে এ ধরলাম। প্রত্যেকটা এ সমান, এইটারও প্রস্থ এ, এটারও প্রস্থ এ, এটা এ, সবগুলাই এ। তাহলে গ্রেটিং আমরা কি বুঝলাম? গ্রেটিং বা ঝাঁঝরি হলো যে স্বচ্ছ প্রতিসরকের উপর দাগ সৃষ্টি করলে কতগুলো চির এবং কতগুলো দাগের সমষ্টি হয়ে যায়, এই চির এবং দাগের সমষ্টিগুলোকে গ্রেটিং বলা হয়। আচ্ছা, এক্ষেত্রে প্রত্যেকটা এ সমান হবে, অর্থাৎ প্রত্যেকটা চিরের দৈর্ঘ্য সমান হবে এবং প্রত্যেকটা বি সমান হবে, অর্থাৎ এই বি আর এই বি সমান, এই জন্য এভাবে লেখা হবে। কিন্তু এ ইকুয়াল টু নট বি এটা হতে পারে, আবার এ সমান সমান বিও হতে পারে, অর্থাৎ দাগের প্রস্থ এবং চিরের প্রস্থ সমান হতে পারে। কিন্তু কন্ডিশন মনে রাখতে হবে, প্রত্যেকটা চিরের প্রস্থ যেন সমান হয়। এটাই হলো আমাদের গ্রেটিং। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব যে গ্রেটিং ধ্রুবক কি জিনিস। যেহেতু প্রত্যেকটা চির, প্রত্যেকটা দাগ সমান, তাহলে এ প্লাস বি, একটা গ্রেটিং এর ক্ষেত্রে এ প্লাস বি এটা অবশ্যই একটা কনস্ট্যান্ট মান, কারণ সবগুলাই এর মান সমান, সবগুলাই বি এর সমান। এই কনস্ট্যান্ট মানকে আমরা বলতেছি গ্রেটিং ধ্রুবক, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গ্রেটিং ধ্রুবক কি যদি প্রশ্ন আসে তাহলে বলতে হবে একটি চির, একটি গ্রেটিং এর মধ্যে একটি চির ও একটি দাগের প্রস্থের সমষ্টিকে গ্রেটিং ধ্রুবক বলা হয়, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো, একটি চির এবং একটি দাগের সমষ্টি হলো ডি। এখন ডি দৈর্ঘ্যের মধ্যে, ডি দৈর্ঘ্য আছে, ডি দৈর্ঘ্যে দাগ বা চির আছে। ডি দৈর্ঘ্যের দাগ বা চির আছে কয়টা? একটা। এই একটা চির অথবা একটা দাগ, ডি দৈর্ঘ্যের দাগ অথবা চির আছে একটি। অতএব একক দৈর্ঘ্যে, একক বা একক যেটাকে লিখি, একক দৈর্ঘ্যে দাগ বা চির আছে তত 1/a প্লাস বি বা 1/d। এটা হলো একক দৈর্ঘ্যে দাগের মান, একক দৈর্ঘ্যে দাগের সংখ্যা বা চিরের সংখ্যা। এই একক দৈর্ঘ্যে দাগের সংখ্যা বা চিরের সংখ্যাকে বড় এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বড় এন ইকুয়াল টু 1/d বা বড় এন ইকুয়াল টু হচ্ছে 1/a প্লাস বি। এই সরি, তো প্রিয় শিক্ষার্থী দেখো, একক দৈর্ঘ্যের চির বা দাগের সংখ্যাকে আমরা এভাবে প্রকাশ করলাম বড় এন দ্বারা। এখন আমরা গ্রেটিং এর মধ্যে আলোর অববর্তন কিভাবে হয় সেটা আমরা দেখবো। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করবো যে এরকম এই যে দাগ আছে একটা সমতল স্বচ্ছ পরিসরকের মধ্যে, এই দাগের সংখ্যাটা কেমন হবে? 1 সেন্টিমিটারের মধ্যে, 1 সেন্টিমিটার একটু স্বচ্ছ পরিসরকের মধ্যে যদি 1 সেন্টিমিটার পরিসর হয়, তার মধ্যে অবশ্যই দাগ থাকবে প্রায় 10,000 যদি দাগ থাকে 1 সেন্টিমিটারের মধ্যে। আমরা খেয়াল করি এটা। এখন আমরা দেখবো ডিফ্রাকশন গ্রেটিং এর মধ্যে কিভাবে আমরা চরম বিন্দু এবং অবম বিন্দু পাই সেটা আমরা দেখবো। গ্রেটিং এর মধ্যে অপবর্তনটা কিভাবে হচ্ছে সেটা আমরা খেয়াল করে দেখি। প্রিয় শিক্ষার্থী দেখো যে আমরা এখানে একটা গ্রেটিং নিয়েছি,
এই গ্রেটিং এর এটা হলো দাগ, এটা হলো চির, দাগ চির, দাগ চির, দাগ। কিন্তু আসলে বাস্তবে তো এরকম না। এটা আসলে আমরা জুম করে এভাবে দেখতেছি যে আসলে এটা তো একটা লাইন। আমরা আমরা বলছি যে একটা গ্রেটিং এর মধ্যে 1 সেন্টিমিটারের মধ্যে দাগের সংখ্যা হবে 10,000 প্রায়। হ্যাঁ, এরকমও থাকতে হবে, না হলে সূক্ষ্মভাবে এত দাগ না থাকলে আমরা অপবর্তন ঘটাতে পারবো না, সূক্ষ্ম দাগ হতে হবে। তাহলে এটা তো 1 সেন্টিমিটারের বেশি হয়ে যাচ্ছে। এটা আমরা বোঝানোর জন্য আমরা আঁকেছি। তাহলে এটা একটা দাগ, এটা একটা চির। তাহলে দাগের প্রশ্ন হলো বি আর চিরের প্রশ্ন হলো এ। তাহলে আমরা দেখি যে এখান থেকে সোর্স থেকে আলো আসতেছে, তো এই চির বরাবর যেগুলো আলো আসে এগুলো সব কি হয় কেন্দ্রীয় উজ্জ্বলের মতো, অর্থাৎ প্রত্যেকটা উজ্জ্বল হয় আর এর উজ্জ্বলতা সমান হয় প্রত্যেকটা চির। এই জন্য আমরা এখানে চির বরাবর এগুলো আসছে। এখন পি একটা বিন্দু, ধরে নিলাম এই একটা গ্রেডিং এখানে এই বরাবর আসছে, এটা একটা কেন্দ্রীয় উজ্জ্বল হয়ে গেছে। এখান থেকে দূরে মনে করো আমরা এখান থেকে ওয়াই দূরত্ব বা এক্স দূরত্বে একটা পি বিন্দু আছে। এই পি বিন্দুটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে? পি বিন্দুটাতে যে অপবর্তন গেল, অর্থাৎ এখান থেকে যে সোজা আলো যাওয়া ছিল সেটা কোণে 0 ডিগ্রি কোণে কেন্দ্রীয়, আর এখান থেকে এটা থিটা কোণে আলোটা এখানে বেঁকে গেল থিটা কোণে। এই থিটা কোণে অপবর্তন কোণ, এই থিটা কোণে যাওয়ার কারণে পি বিন্দুটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে? আমরা এটা তো ঠিক ব্যাখ্যাচারের শর্ত মতো লিখতে পারি। এটা হলো একটা উত্তর লেন্স আমরা ব্যবহার করেছি যেন আলোটা ঠিক আমরা এই বিন্দুতে ফেলতে পারি, নিজের নির্দিষ্ট একটা বিন্দুতে। সেই বিন্দুটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে, এটা প্রমাণ করার জন্য। এর উপরেও অনেক চির দাগ আছে, এর নিচেও চির দাগ আছে। তাহলে এই বিন্দুটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে আমরা জানি যে এরকম একটা চির এ আর একটা চির এ, পরপর দুটো চির থেকে আলো এসে যদি পড়ে ব্যতিচারের সত্য আমরা জানি। তাহলে এই বিন্দুটা যদি উজ্জ্বল হয় তাহলে উজ্জ্বলের সত্য, অর্থাৎ গ্রেডিং এর ক্ষেত্রে গ্রেটিং এর জন্য পি বিন্দু উজ্জ্বল বা উজ্জ্বল হওয়ার সত্য হবে যদি এই দুইটার পথ পার্থক্য, আমরা যদি এখান থেকে একটা লম্ব টানি তাহলে এই এটুকু দূরত্ব নিশ্চয় এ এবং বি অর্থাৎ ডি, আর পথ পার্থক্য হলো এই কোণ। আমরা জানি এটা কোণ থিটা হলে এই কোণটা 90 থিটা, এই কোণটাও তাহলে থিটা। ওকে, এই কোণটাও তাহলে থিটা। তাহলে এইটুকু দূরত্ব হলে ডি, অর্থাৎ এটা আমরা ডি বলতেছি। তাহলে এই পথ পার্থক্যর মান কত হচ্ছে? এই পথ পার্থক্যর মান হচ্ছে অর্থাৎ ডি সাইন থিটা। পথ পার্থক্য এই যে এটা হলো ডেল এক্স বার। আমরা যদি এই পথ পার্থক্য x1 মাইনাস x2 ধরি, এটা যদি x1 ধরি, এটা যদি x2 ধরি, তাহলে x2 মাইনাস x1 এর মান হচ্ছে কত? ডি সাইন থিটা ইকুয়াল টু ডি সাইন থিটা। এই ডি সাইন থিটার মান হচ্ছে যদি ল্যামডা বাই 2 এর, আমরা জানি এখানে ব্যতিচারের কন্ডিশনটা ফুলফিল করতেছে, ল্যামডা বাই 2 এর জোড় গুণিত হয় তাহলে এটা হবে উজ্জ্বল। তাহলে এটা আমরা লিখব ডি সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা বাই 2 এর জোড় গুণিত 2 এর, তাহলে এটা হলো গ্রেটিং এর ক্ষেত্রে পি বিন্দুর উজ্জ্বল হওয়ার সত্য। এই আর অবমের সত্য কেমন হবে? অর্থাৎ এই বিন্দুটা অবম যদি হয়, অর্থাৎ এই ধরনের বিন্দু পাওয়া যাবে, তখন আমরা এই সূত্রটা লিখবো। এটা তাহলে উজ্জ্বলের সত্য। আর অবমের সত্য তাহলে আমরা লিখবো গ্রেটিং এর জন্য পি বিন্দু উজ্জ্বল, আবার পি বিন্দু অবম যদি হতে হয় তাহলে সত্য হলো ডি সাইন থিটা, অর্থাৎ পার্থক্যের মান ডি সাইন থিটা কি হবে? ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিত হবে ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2। এটা হলো অবমের সত্য, এটা হলো উজ্জ্বলের সত্য। তাহলে এই দুটো জিনিস আমরা একটু ভালো করে মনে রাখবো। এখানে থিটা হলো কি? থিটা হলো অপবর্তন কোণ গ্রেটিং এর ক্ষেত্রে। ডি হলো কি? গ্রেটিং ধ্রুবক। ল্যামডা হলো কি? ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত। এর হলো কি? কততম আমরা এটা উজ্জ্বল নিচ্ছি। আমরা যদি একটা নির্দিষ্ট মানকে কেন্দ্রীয় উজ্জ্বল ধরে নিই, যদি এটা কেন্দ্রীয় উজ্জ্বল ধরি তাহলে এর নিচেও 1 2 3 চরম, 3তম চরম, 4তম চরম, এর উপরের উদাহরণ যদি ধরি প্রথম চরম, দ্বিতীয় চরম, চতুর্থ চরম, বা প্রথম অবম, দ্বিতীয় অবম, চতুর্থ অবম, এটাকে যদি আমরা কেন্দ্রীয় অবম ধরি তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা হলো প্রথম, এটার নিচে আবার হবে এটা দ্বিতীয়, এভাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখি গ্রেটিং এর ক্ষেত্রে, গ্রেটিং এ অপবর্তনের ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা চরমের মানগুলো সমান।
এবং প্রত্যেকটা অবমের মানগুলো সমান, ঠিক যেমন ব্যতিচার ধরার প্রশ্নটা যেরকম হয়েছিল। হ্যাঁ, কিন্তু এখানে দেখা যাবে যে চরম এবং অবমগুলোর মধ্যে কিন্তু কিছুটা আলো প্রকাশিত হয়েছে, অর্থাৎ অবমগুলো পুরা গাঢ় অন্ধকার হবে না, অবমগুলোর মধ্যে কিছুটা আলো থেকে যাবে, এটা একটা পার্থক্য। আর আমরা এখানে ডি সাইন থিটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, ডি এর পরিবর্তে আমরা কি কি একটু আগে লিখছিলাম, সেই দিক থেকে আমরা এটা মনে রাখি সত্যটা। তাহলে চরমের সত্য আমরা পেলাম, চরম গেটিং এর ক্ষেত্রে চরম হলো ডি সাইন থিটা ইকুয়াল টু 2m lambda by 2। এখানে আমরা ডি সাইন থিটা না লিখে লিখতে পারি a প্লাস b সাইন থিটা ইকুয়াল টু 2m lambda by 2 কেটে দিতে পারি আমরা, তাহলে n lambda লেখা যায় এটা। হ্যাঁ, b sin theta equal to n lambda, a plus b equal to a plus b sin theta। এখন a plus b বা d এর পরিবর্তে এটাও লেখা যায় 1 by n sin theta equal to n lambda। অথবা যদি আমরা এইভাবে যদি কোনো আলোর তরঙ্গ গ্রেভিটেশনের সাহায্যে আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, আমরা যদি ল্যাম্বডা বের করতে চাই, ল্যাম্বডা ইকুয়াল টু তখন কি লিখব, ল্যাম্বডা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এই ল্যাম্বডা ইকুয়াল টু লিখতে পারি sin থিটা ডিভাইডেড বাই ছোট n ইনটু বড় n। ঠিক আছে, এই ল্যাম্বডা থাকলো এখানে। আবার যদি অবমের ক্ষেত্রে লিখি, অবমের ক্ষেত্রে আমরা লিখতে পারি ডি সাইন থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 lambda by 2। এই ডি এর পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস b সাইন থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 lambda by 2। অথবা a প্লাস b এর পরিবর্তে লিখতে পারি 1 by n sin theta equal to 2n plus 1 lambda by 2। তোমরা খেয়াল করে দেখো, এই শর্তগুলো আমরা গেটিং এর ক্ষেত্রে উজ্জ্বল বিন্দু এবং অন্ধকার বিন্দু পাওয়ার শর্ত। পরীক্ষায় এইগুলোই আসে যে আমাদের অপবর্তন গ্রেডিংটা নির্ণয় করো, অর্থাৎ ডি এর মান বাইর করতে বলতে পারে, অথবা চিরের প্রস্থ বের করতে পারে, একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা অর্থাৎ n এর মান নির্ণয় করতে পারে। আমরা মিলিমিটার সেন্টিমিটার একক দৈর্ঘ্যে বলা হতো যে দাগের সংখ্যা 500 মিলিমিটার। এখন এই মিলিমিটারকে আমরা মিটারে বানাই দেব, যেহেতু এটা নিচে আসছে আমরা এখানে খেয়াল করে মিলিমিটারকে মিটার বানিয়ে দিতে হবে। আমরা সাধারণত মিলিমিটারকে মিটার বানানোর জন্য ভাগ করি, এখানে যেহেতু 1/n আছে সেক্ষেত্রে আমরা এটা গুণ করে বের করতে হবে, বা ডি এর মান বের করে আমরা বের করতে পারবো। তো এক্ষেত্রে একটু সাবধান থাকবা। আর গাণিতিক সমস্যাগুলো সমাধান করলে আমরা আসলে ডিফ্রাকশনের প্রত্যেকটা বিষয়ে খুব ইজি মনে হবে। আসলে ডিফ্রাকশন একটা ইজি পার্ট, তোমরা একটু গাণিতিক প্র্যাকটিস আমরা যখন করবো আমাদের গাণিতিক ক্লাসগুলোতে তখন দেখবে আরো সহজ। তাহলে আজকে আমরা এই গ্রেডিং এর ক্ষেত্রে গ্রেডিং এবং একক চিরে অপবর্তন দুইটার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো শিখলাম, মেইন জিনিসগুলো একটু আমরা রিভিউ করে আঁকাতে পারি। আমরা একক চিরে অপবর্তন যখন লিখেছিলাম, তাহলে আমরা কি লিখেছিলাম? একক চিরে অপবর্তনের জন্য একক চিরে অপবর্তন, আর আরেকটা শিখলাম আমরা গ্রেডিং এ অপবর্তন। দুইটার ক্ষেত্রে আমরা যখন এটা চরমের সত্য লিখেছি, চরমের সত্য আমরা কি লিখেছি? এ সাইন থিটা, কারণ একটাই যে এ সাইন থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 lambda by 2। আর অবমের সত্য কি লিখেছি? এ সাইন থিটা ইকুয়াল টু n lambda। আর এটার ক্ষেত্রে আমরা চরমের সত্য কি লিখেছি? ডি সাইন থিটা ইকুয়াল টু n lambda। আর এখানে লিখেছি ডি সাইন থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 lambda by 2। এই হলো আমরা যখন একক চিরে আঁকাইছি, তাহলে এই হলো চিরের প্রস্থ, আর এই হলো কেন্দ্রীয় চরম হবে। আর যে আলো ব্যবহার করছি সে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো ল্যাম্ডা।
আর n কততম যেতম এখান থেকে এক্স ওয়াই করে যততম অবম নিতে চাই বা যততম চরম নিতে চাই। এটার ক্ষেত্রে আমরা দেখছি গ্রেডিং কেন্দ্রীয় চরম থাকবে যে কোনো একটা বিন্দুতে আমরা যখন অপবর্তন সৃষ্টি করব, সেটার ক্ষেত্রে ডি হলো গ্রেডিং ধ্রুবক, একটা একটা ডি সমান এ প্লাস বি, ডি হলো গ্রেডিং ধ্রুবক, আর থিটা হলো অপবর্তন কোণ, এখানেও থিটা হলো অপবর্তন কোণ, আর এর হলো যততম উজ্জ্বল বা অন্ধকার বিন্দু নিতে চাই, এরটা হলো ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য। এই তো আজকের আলোচনার বিষয় এটুকুই। তো আশা করি তোমরা এটা গাণিতিক সমস্যাগুলো প্র্যাকটিস করলে আরো ইজি মনে হবে। তোমরা একটা বইয়ের মধ্যেও পড়ে দেখবা, খুব ভালো লাগবে। আমরা নেক্সট ক্লাসে পোলারাইজেশন অফ লাইট অর্থাৎ আলোর সমবর্তন এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং গাণিতিক সমস্যা আলোচনা করবো। আর সৃজনশীল গাণিতিক সমস্যাগুলো আলোচনা করলে এই অধ্যায়টা আরো সহজ মনে হবে। তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।